হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে এমআর এডুকেশন চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। তো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মাহাদির রহমান। তো আজকে কথা বেশি দীর্ঘ করবো না, কেননা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলো আমরা সরাসরি আমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্রে চলে যাচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই আমরা আমাদের কোশ্চেনটা দেখতে পাচ্ছি। এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে পরমাণুর গঠন থেকে আমাদের কোশ্চেনটা দেওয়া হয়েছে। সেখানে আমাদের দ্বিতীয় একটা সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীল কোশ্চেনটা দ্বিতীয় দেওয়ার কারণ হচ্ছে পূর্বে তৃতীয় সপ্তাহের বিজ্ঞানের অ্যাসাইনমেন্টে আমাদের প্রথম সৃজনশীলটা ছিল এবং এটা দ্বিতীয় সৃজনশীল, কারণ আমাদের এটা বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তো বন্ধুরা দেখো, সৃজনশীল এখানে একটা ছক দেওয়া আছে। ছকে তিনটা মৌল দেওয়া আছে এক্স ওয়াই জেড আকারে, এবং তার পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যাও দেওয়া আছে। আমাদেরকে সৃজনশীল কোশ্চেনের ক নম্বরে বলা হয়েছে আইসোটোপ কাকে বলে, খ নম্বরে বলা হয়েছে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো, গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের ছকে উল্লিখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকের ছকে উল্লিখিত এক্স এবং ওয়াই এই মৌল দুটির পরমাণু সময়ের মধ্যে যৌগ গঠন সম্ভব, কিভাবে সম্ভব সেটাই যুক্তিসহ বিশ্লেষণ করতে হবে। তো বন্ধুরা, চলো আমরা প্রথমে আমাদের কভার পেজটা দেখে নিচ্ছি। কভার পেজের জন্য তুমি তোমার বিদ্যালয়ের নামটা বড় করে লিখে দিতে পারো। তারপর তুমি তোমার উপজেলা এবং জেলার নাম লিখে দিতে পারো। তারপর হচ্ছে এক এক করে তোমার নাম, তোমার শাখা, শ্রেণী, তারপর হচ্ছে তোমার রোল, বিষয় এবং তারিখগুলো তুমি লিখে দিতে পারো। তো বন্ধুরা, তার সাথে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিরোনাম। শিরোনামটা আমরা কি লিখব? তো শিরোনামের, যেহেতু আমাদের এটা বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে এসেছে, সেহেতু ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে পরমাণুর গঠন। তো শিরোনামে আমরা পরমাণুর গঠন লিখে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, চলো আমরা সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি। তো দুই নাম্বার কোশ্চেনের উত্তর দিয়ে আমরা ক নম্বরে ছিল আইসোটোপ। তো আইসোটোপ কাকে বলে লিখতে হবে। সো আইসোটোপ কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তার মানে এখানে আমাদের প্রোটন সংখ্যা জাস্ট পারমাণবিক সংখ্যা এটা সমান থাকবে ভিন্ন ধরনের পরমাণুতে, কিন্তু ভর সংখ্যাটা থাকবে ভিন্ন ভিন্ন, তাহলেই তাদের পরস্পরকে বলা হবে আইসোটোপ। খ নম্বর কোশ্চেনে আছে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো। তো বন্ধুরা, তোমরা চাইলে এটা সরাসরি বই থেকে হুবহু তুলে দিতে পারো। তো আমি তোমাদেরকে অন্যভাবে লিখে দিয়েছি, দেখো। কোনো পরমাণুর কেন্দ্রে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আধান নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রনের সংখ্যাও পারমাণবিক সংখ্যার সমান। পারমাণবিক সংখ্যা অন্যভাবে একটি মৌলিক পদার্থের চিহ্নিত করে। প্রোটনের ভর ও নিউট্রনের ভর প্রায় সমান বলে তাদের সমষ্টি, অর্থাৎ পরমাণুর ভর সংখ্যাকেই পারমাণবিক ভর হিসাবে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বলতে একটি মৌলে বিদ্যমান পরমাণুর প্রোটনের সংখ্যাকেই বোঝায়। তো বন্ধুরা, তারপর চলে যাচ্ছি আমরা গ নম্বর কোশ্চেনে। গ নম্বর কোশ্চেনে ছিল উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তো বন্ধুরা, আমরা ছকে দেখতে পাচ্ছি জেড মৌলটির পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এবং ভর সংখ্যা দেওয়া আছে। তো পারমাণবিক সংখ্যা থেকে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে আমাদের কার্বন পরমাণু। তো আমাদের সেটা প্রয়োজন নেই, কেননা আমাদের শুধু নিউট্রন সংখ্যাটা বের করতে হবে। তো চলো কিভাবে বের করবো আমরা দেখে আসি। জেড মৌলটির পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা 14। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা আসলে ওই মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা। তার মানে এখানে পারমাণবিক সংখ্যা যেই কথা এবং প্রোটন সংখ্যা একই কথা। তো তাহলে জেডের প্রোটন সংখ্যা হচ্ছে 6। এখন আমাদেরকে সূত্রটা জানতে হবে, ভর সংখ্যার সূত্র। তো আমরা জানি কোনো পরমাণুতে প্রোটনের সংখ্যা যোগ নিউট্রনের সংখ্যা সমান ভর সংখ্যা। তার মানে ভর সংখ্যা হচ্ছে প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যার সমষ্টি। তো এইখান থেকে আমরা নিউট্রনের সংখ্যা বের করতে হলে ভর সংখ্যা বিয়োগ প্রোটনের সংখ্যা, তার মানে ভর সংখ্যা থেকে প্রোটনের সংখ্যাটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা নিউট্রনের সংখ্যাটা পেয়ে যাব। সুতরাং নিউট্রনের সংখ্যা হচ্ছে 14 থেকে 6 বিয়োগ করলে থাকবে 8। সুতরাং জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা 8। তারপর বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ঘ নাম্বার কোশ্চেনে। ঘ নাম্বার কোশ্চেনটা একটু অন্য ধরনের। ঘ
ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে এক্স এবং ওয়াই এই দুইটা মৌল যদি পরস্পরের মধ্যে যৌগ গঠন করে তাহলে সেটা গঠন করা সম্ভব। এখন কিভাবে সম্ভব সেটা আমাদেরকে যুক্তিসহ বিশ্লেষণ করতে হবে। এখানে যে সম্ভব সেটা তারা বলেই দিয়েছে, এখন কিভাবে সম্ভব সেটা যুক্তিসহ বিশ্লেষণ করতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই দুইটা মৌল দেওয়া আছে আমাদের 17 এবং 11 এদের পারমাণবিক সংখ্যা। তো চলো অ্যান্সারে চলে যাচ্ছি। ঘ নাম্বার, উদ্দীপকে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা 11 এবং এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা 17। পারমাণবিক সংখ্যার ভিত্তিতে ওয়াই ও এক্স মৌল যথাক্রমে সোডিয়াম ও ক্লোরিন। তার মানে ওয়াই এর পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 11, সেক্ষেত্রে এটা হচ্ছে সোডিয়াম, এবং এক্স এর পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 17, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ক্লোরিন। পরমাণুদ্বয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠনে সক্ষম। এখন কিভাবে সক্ষম চলো সেটাই আমরা দেখাচ্ছি। 2n², যেখানে n হচ্ছে 1 2 3 এইভাবে যে কোনো মান আমাদের যেতেই থাকবে এইরকমভাবে কক্ষপথের ক্রমিক নম্বর অনুসারে, সেটা আমরা জানি, আমাদের বইতে এটা উল্লেখ করা আছে। তো এই সূত্র অনুযায়ী সোডিয়াম পরমাণুর এবং ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? এই সূত্র অনুযায়ী সোডিয়াম পরমাণু এবং ইলেকট্রন পরমাণুর ক্রমিক বিন্যাসটা হবে, ইলেকট্রন বিন্যাস হবে 2 8 1 এবং 2 8 7। তার মানে 2 8 1 এটা হচ্ছে সোডিয়াম পরমাণুর এবং ক্লোরিন পরমাণুর হচ্ছে 2 8 7। এখন সোডিয়াম ও ক্লোরিন পরমাণু পরস্পরের নিকটবর্তী হলে সোডিয়াম পরমাণু 2 8 1 একটি ইলেকট্রন ত্যাগ করে। তার মানে সোডিয়াম পরমাণু যে 2 8 1 আছে এইখান থেকে এই একটা যে ইলেকট্রন, শেষে যে ইলেকট্রনটা এটা ত্যাগ করার ফলে এখানে শুধু হয়ে যাবে 2 8, ত্যাগ করে 2 8 ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং ধনাত্মক আয়ন সৃষ্টি করে। সে ত্যাগ করার মাধ্যমে ধনাত্মক আয়ন সৃষ্টি করেছে। অপরদিকে ক্লোরিন পরমাণু এটা কি করেছে দেখো, একটি ইলেকট্রন গ্রহণ করেছে। এখানে ছিল 2 8 7, সে গ্রহণ করে হয়ে গিয়েছে 2 8 8। গ্রহণ করার মাধ্যমে ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি করে। তার মানে তার কাছে ছিল 2 8 7টি, সে একটা গ্রহণ করার মাধ্যমে ঋণাত্মক আয়ন সৃষ্টি করেছে। তার মানে একজন ত্যাগ করার মাধ্যমে ধনাত্মক আয়ন সৃষ্টি করেছে এবং আরেকজন ঋণাত্মক আয়ন সৃষ্টি করেছে গ্রহণ করার মাধ্যমে। তো বন্ধুরা, তারপর হচ্ছে আমরা এইভাবে লিখব, পরবর্তীতে বিপরীতধর্মী আয়নের পারস্পরিক আকর্ষণের ফলে আয়নিক বন্ধন সৃষ্টি হয়। তার মানে পারস্পরিক আকর্ষণের মাধ্যমে আমাদের এখানে একটা আয়নিক বন্ধন সৃষ্টি হয়েছে, যেহেতু একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এভাবে সোডিয়াম ও ক্লোরিন বলের পরমাণু থেকে সোডিয়াম ক্লোরাইড NaCl নামক আয়নিক যৌগ গঠিত হয়। সমগ্র প্রক্রিয়াটিকে নিচের সমীকরণের মাধ্যমে দেখানো যায়। তার মানে যে পুরো প্রক্রিয়াটা এটা কিভাবে সমীকরণের মাধ্যমে তুমি দেখিয়ে দিতে পারো। দেখো, সোডিয়াম এখানে ছিল Na ছিল আমাদের প্লাস, এই প্লাস থেকে আমাদের একটা ইলেকট্রন ত্যাগ করা লেগেছে, যার কারণে সোডিয়ামের সাথে একটা ইলেকট্রন যোগ করে দেওয়া হয়েছে এবং সেই ইলেকট্রনটা আবার ক্লোরিন যোগ করছে, অর্থাৎ ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করছে, যার কারণে ক্লোরিনের সাথে ইলেকট্রনটা প্লাস আকারে প্রথমে বসছে এবং সেইখান থেকে ক্লোরিন মাইনাস হয়ে গেছে। তো সোডিয়াম প্লাস ক্লোরিন, এইখান থেকে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস বা সোডিয়াম ক্লোরাইড NaCl। তো এইভাবে আমাদের একটা যৌগ গঠন হয়ে গেল এবং সেটা কিভাবে সম্ভব হলো সেটা কিন্তু আমরা যুক্তি সহকারে বিশ্লেষণ করে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমাদের পুরো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেল বিজ্ঞানের। তো আশা করছি তোমরা অবশ্যই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, এবং যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কিংবা লেখায় যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।